এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধের পরিকল্পনা করছে ইসরায়েল। ট্রাম্পের শক্তিশালী নেতৃত্বে কাজ করতে প্রস্তুত ইউক্রেন জেলেনস্কি। গাজা পুনর্গঠনে আরও পরিকল্পনার নিন্দা ইসরায়েলের। খনিজ চুক্তি করতে ট্রাম্পকে চিঠি লিখেছেন জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকায় ফের হুতিরা। লেবাননের স্বাস্থ্য খাতে ইসরায়েলি হামলা যুদ্ধাপরাধ হিসেবে তদন্ত করা উচিত অ্যামনেস্টি। ভারতের উপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের। গাজায় পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধের পরিকল্পনা করছে ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে চলমান যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েল পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধের পরিকল্পনা করছে। হামাসের উপর চাপ সৃষ্টি করতে এই পদক্ষেপ নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের একজন মুখপাত্র খবর আনাদুলুর। গাজায় যুদ্ধবিরতির কার্যকর রয়েছে গত 19 জানুয়ারি থেকে, তবে এই সময়ের মধ্যে বড় ধরনের সংঘাত না ঘটলেও যে কোনো মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে। এর মধ্যেই গাজায় পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার সম্ভাবনার কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মুখপাত্র ওমর দোস্ত্রি। মঙ্গলবার ইসরায়েলি রেডিও ও 94 FM কে দেওয়া এক সাক্ষাৎকারে দোস্ত্রি বলেন, হামাস যত বেশি সময় ধরে আপোষ করতে অস্বীকৃতি জানাবে, ইসরায়েল তত বেশি সুবিধা পাবে। হামাসকে চাপে ফেলতে আমাদের কাছে একাধিক কৌশল রয়েছে। আমরা যুদ্ধের জন্য সামরিক প্রস্তুতি নিচ্ছি এবং গাজা পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিষয়টিও বিবেচনায় রয়েছে। ওমর দোস্ত্রি আরো জানান, ইসরায়েল এই বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখছে। তিনি বলেন, আমরা চাই যত বেশি সম্ভব জীবিত বন্দীদের ফিরিয়ে আনার সুযোগ তৈরি হোক। এজন্য কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ট্রাম্পের শক্তিশালী নেতৃত্বে কাজ করতে প্রস্তুত ইউক্রেন জেলেনস্কি। দীর্ঘস্থায়ী শান্তির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শক্তিশালী নেতৃত্ব কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেন প্রেসিডেন্টের এই বক্তব্য এমন সময়ে এলো যখন হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সাথে বাকবিতন্ডার কয়েকদিন পরে যুক্তরাষ্ট্র কিয়েভের জন্য সকল সামরিক সহায়তা স্থগিতের ঘোষণা দিয়েছে। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক দীর্ঘ পোস্টে তার অবস্থান ব্যাখ্যা করেন ভলোদিমির জেলেনস্কি। হোয়াইট হাউসের এই বাকবিতন্ডার ঘটনাটিকে দুঃখজনক বলেও আখ্যা দেন। জেলেনস্কি বলেন, এখন সময় এসেছে পরিস্থিতি ঠিক করার, কারণ ট্রাম্প তখন অভিযোগ করেছিলেন যে আলোচনার টেবিলে বসার জন্য যথেষ্ট প্রস্তুত ছিলেন না জেলেনস্কি। ইউক্রেনের নেতা যুদ্ধ শেষ করার প্রাথমিক কিছু ধাপের কথাও তুলে ধরেন। আমরা দ্রুত যুদ্ধ শেষ করার জন্য দ্রুত কাজ করতে প্রস্তুত উল্লেখ করে ভলোদিমির জেলেনস্কি লিখেছেন, আমরা যত দ্রুত যুদ্ধ শেষ করতে প্রস্তুত এবং প্রথম ধাপে যুদ্ধবন্দীদের মুক্তি ও আকাশে যুদ্ধবিরতি, ক্ষেপণাস্ত্র, দূরপাল্লার ড্রোন, জ্বালানি এবং অন্যান্য বেসামরিক অবকাঠামোতে হামলা নিষিদ্ধ করা এবং সমুদ্রে যুদ্ধবিরতি অবিলম্বে কার্যকর করা যেতে পারে যদি রাশিয়া একই পদক্ষেপ নেয়। গাজা পুনর্গঠনে আরও পরিকল্পনার নিন্দা ইসরায়েলের। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া প্রস্তাবের বিকল্প পরিকল্পনা গ্রহণ করেছে আরব দেশগুলো। তবে আরব দেশগুলো সেই পরিকল্পনার নিন্দা জানিয়েছে দখলদার ইসরায়েল। এক বিবৃতিতে ইসরায়েলের অভিযোগ, আরব দেশগুলোর বিকল্প প্রস্তাব সর্বশেষ পরিস্থিতির বাস্তবতাকে উপেক্ষা করেছে। মঙ্গলবার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসব কথা বলা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামাসের বর্বর হামলার জবাবে হাজার হাজার ইসরায়েলি নিহত এবং শত শত অপহৃত হয়েছেন তা এখানে উল্লেখ করা হয়নি। এই হত্যাকাণ্ডের জন্য হামাসের নিন্দাও করা হয়নি। বিবৃতিতে আরো বলা হয়েছে, ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধারণার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে, যার লক্ষ্য হল ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানচ্যুত করা, তাদের জর্ডান এবং মিশরে পুনর্বাসন করা। দাবি করেছে যে আরব রাষ্ট্রগুলো এটি কোনো সুযোগ ছাড়াই প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকায় ফের হুতিরা। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিকে আবারও সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে হুতিদের সহায়তাকারী যে কোনো ব্যক্তি বা সংগঠনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর এক বিবৃতিতে বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হুতিদের কার্যক্রম মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিক ও সামরিক বাহিনীর জন্য হুমকি তৈরি করেছে। পাশাপাশি এই গোষ্ঠী আঞ্চলিক মিত্রদের নিরাপত্তাকে বিপন্ন করছে এবং বৈশ্বিক বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বৈধ আন্তর্জাতিক বাণিজ্যের নামে কোনো দেশ বা প্রতিষ্ঠানকে হুতিদের মতো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে লেনদেন করতে দেবে না। হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই ট্রাম্প হুতিদের সন্ত্রাসী তালিকাভুক্ত করার উদ্যোগ নেন। এর আগে তার প্রথম মেয়াদে হুতিকে বিদেশি সন্ত্রাসী সংগঠন এবং বিশ্বব্যাপী বিশেষভাবে মনোনীত সন্ত্রাসী সংগঠন হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তবে 2021 সালে জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর এই সিদ্ধান্ত বাতিল করেন। তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, ইয়েমেনে চলমান মানবিক সংকট বিবেচনায় রেখে হুতিদের সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
লেবাননের স্বাস্থ্য খাতে ইসরায়েলি হামলা যুদ্ধাপরাধ হিসেবে তদন্ত করা উচিত অ্যামনেস্টি। হিজবুল্লাহর সাথে সাম্প্রতিক যুদ্ধের সময় অ্যাম্বুলেন্স, প্যারামেডিক এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের উপর ইসরায়েলের হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে তদন্ত করা উচিত জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গত 27 নভেম্বরের এক যুদ্ধবিরতির চুক্তি হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে 2 মাসের সর্বাত্মক যুদ্ধ সহ 1 বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাত থামিয়ে দেয়। সর্বাত্মক যুদ্ধের সময় ইসরায়েল স্থল সেনা পাঠিয়েছিল। এ সময় ইসরায়েলি সামরিক বাহিনী ইরান সমর্থিত গোষ্ঠীটির বিরুদ্ধে যোদ্ধা ও অস্ত্র পরিবহনের জন্য হিজবুল্লাহ অনুমোদিত ইসলামিক স্বাস্থ্য কমিটির অ্যাম্বুলেন্স ব্যবহার করার অভিযোগ করে, তবে গোষ্ঠীটি এই অভিযোগ অস্বীকার করে। অ্যামনেস্টির মতে, লেবাননে যুদ্ধের সময় আন্তর্জাতিক আইনের অধীনে সুরক্ষিত স্বাস্থ্যসেবা, অ্যাম্বুলেন্স এবং স্বাস্থ্যকর্মীদের ওপর ইসরায়েলি সেনাবাহিনীর বারবার বেআইনি হামলাকে যুদ্ধ অপরাধ হিসেবে তদন্ত করা উচিত। লেবাননের সরকারকে আন্তর্জাতিক অপরাধ আদালতে লেবাননের ভূখণ্ডে সংঘটিত রোম সংবিধির অধীনে অপরাধ তদন্ত ও বিচারের এখতিয়ার প্রদান এবং ক্ষতিগ্রস্তদের প্রতিকারের অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গত ডিসেম্বরের লেবাননের তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী ফিরাজ আবিয়াদ বলেন, যুদ্ধের সময় হাসপাতালগুলোতে 67টি হামলা করা হয়েছিল, যার মধ্যে 40টি হাসপাতাল সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল, যার ফলে 16 জন নিহত হয়েছে। তিনি বলেন, জরুরি সারাদান সংস্থাগুলোর উপর 238টি আক্রমণের ঘটনা ঘটেছে এবং 206 জন নিহত হয়েছে। অগ্নি নির্বাপক ট্রাক এবং অ্যাম্বুলেন্স সহ 256টি জরুরি যানবাহনকেও লক্ষ্যবস্তু করা হয়েছিল হামলায়। অ্যামনেস্টি জানিয়েছে, তারা গত বছরের 3 থেকে 9 অক্টোবর পর্যন্ত বৈরুত এবং দক্ষিণ লেবাননে স্বাস্থ্যসেবা এবং যানবাহনের ওপর 4টি ইসরায়েলি হামলার তদন্ত করেছে। ওই হামলায় 19 জন স্বাস্থ্যসেবা কর্মী নিহত, 11 জন আহত এবং একাধিক অ্যাম্বুলেন্স এবং 2টি চিকিৎসা সুবিধা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এমন কোনো প্রমাণ পায়নি যে হামলার সময় স্থাপনা বা যানবাহন সামরিক উদ্দেশ্য ব্যবহৃত হচ্ছিল। ভারতের উপর পাল্টা 100% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির কোপ থেকে বাদ পড়ল না ভারতও। স্থানীয় সময় মঙ্গলবার রাত মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে বক্তব্য রাখার সময় ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিলেন, পারস্পরিক শুল্ক চাপানোর নীতি থেকে বাদ পড়ছে না ভারত। শুধু তাই নয়, কবে থেকে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করা হবে সে তারিখও জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট। ভারত ছাড়াও চীন, দক্ষিণ কোরিয়া, কানাডা, মেক্সিকোর মতো দেশগুলোর উপর পাল্টা শুল্ক চাপানোর কথা বললেন তিনি। দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পরে প্রথম মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিলেন ট্রাম্প। ভাষণে তিনি কোন কোন বিষয়ের কথা উল্লেখ করেন সেদিকে নজর ছিল সবারই। সেই মঞ্চে ট্রাম্প বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশ আমাদের উপর শুল্ক চাপিয়ে আসছে, এবার আমাদের পালা। ইউরোপীয় ইউনিয়ন, চীন, ব্রাজিল, ভারত এবং অসংখ্য অন্যান্য দেশ আমাদের উপর যত বেশি শুল্ক আরোপ করে, আমরাও তত শুল্ক আরোপ করব। তারপরই ট্রাম্প আলাদা করে ভারতের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ভারত আমাদের উপর 10% শুল্ক আরোপ করে,